ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কংগ্রাচুলেশনস কেন বলতেছো হৃদয়? আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, তুমি আমাকে কংগ্রাচুলেশনস জানাচ্ছ? আমি ঠিক কারণটা বুঝলাম না। তা আমি ও আচ্ছা, নতুন গাড়ি। হ্যাঁ, নতুন গাড়ি কিনেছি আজকে। আচ্ছা, এখানে সামান্তা বলতেছে কয়বার। আমার কাছে এখন পর্যন্ত 508 বার বিইউপি ইংলিশ প্র্যাকটিস করার জন্য ডিউইট বিবিআইবি এর কোয়েশ্চেন খুঁজেছি, আপনি এখনো দেন নাই। আচ্ছা, তুমি যদি প্রমাণ করতে পারো যে 508 বার মানে 508 বার তুমি আমার কাছে চাইছো, মানে 508 মানে 508, এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। যদি সত্যি তুমি চেয়ে থাকো তাহলে আমি বিইউপির দেখা যাক তোমার আহ, মানে চূড়ান্ত সাজেশনে আমি তোমাকে দিয়ে দিব, একদম 99.99% কমন করবে বিইউপিতে। ঠিক আছে, তা আমার তরফ থেকে স্পেশাল গিফট। প্রমাণ করতে হবে। গাড়ি কত নিচ্ছে এটা জানি না, তুমি কি করবা। নিয়েছে 28.5। আচ্ছা, তারপর ট্রিট হিসেবে বিইউপি স্পেশাল ক্লাস। হ্যাঁ, এটা ভালো বলছো। আচ্ছা, আলামিন লিখছে বিএমডব্লিউ। বিএমডব্লিউ ভাই, আসলে স্বামী বিদেশ তো, বিএমডব্লিউ এখন কেনা যাবে না, ঝামেলা আছে। তাইলে হচ্ছে আগামীকালকে সকালবেলা ওই যে গুলিস্তানে থালা নিয়ে বসে থাকতে হবে আমার। ঠিক আছে। বিএমডব্লিউ আইসে, বিএমডব্লিউ বাংলাদেশি রাস্তায় বিএমডব্লিউ। আচ্ছা, তারপর হচ্ছে আহ 4 নাম্বার লেকচারের ক্লাসটা চাইছি, বাট ইম্পসিবল। তানজিম, তোমার কাছে তো আমি পাঠিয়েছি, তুমি কি চেক করেছো 4 নাম্বার লেকচার? আচ্ছা, এখানে একজন লিখছে যে বিইউপি লাভার। বিইউপি ওই যে আছে না, যে তোমার টিচার ক্ষেত্রে বিফ লাভার আছে, বিইউপি লাভার। আচ্ছা, টেসলা। টেসলা হলে তো হইতোই। আচ্ছা, তো যাই হোক, আমরা আর কথা না বাড়াই, আমরা প্রায় মোটামুটি অনেকে জয়েন করেছি, আমরা ক্লাসটা স্টার্ট করি কেমন? ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আমাদের আমাদের আজকে, আচ্ছা, লাস্ট আমাদের কত নম্বর লেকচার হয়েছিল গত পরশুদিন? লেকচার 5 না? লেকচার 5 কিনা? লেকচার 5। গুড। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 6। আজকে আমাদের লেকচার নাম্বার 6। তো যাই হোক, সবাই একটু খেয়াল করবা যে 6 নম্বর লেকচারে আসলে কি কি আছে, আমরা একটু দেখে নেই। 6 নম্বর লেকচার আমরা দেখতে পাচ্ছি যে আজকের ক্লাসে মডিফায়ার আছে, ড্যাংলিং মডিফায়ার, রিডান্ডেন্সি, প্যারালালিজম, আর্টিকেলস, ট্যাগ কোয়েশন। আর লাস্টেরটাকে আমরা কাউন্ট করব না এই কারণে যে ওয়ার্ড চয়েস এটা আসলে তোমার সম্পূর্ণ মেমোরাইজেশন একটা পার্ট। ঠিক আছে, মানে মুখস্থ বিদ্যা নির্ভর আর কি। এটা আলাদা একটা নোটশিট আমি প্রোভাইড করে থাকি, আলাদা নোটশিট। মানে ওয়ার্ড চয়েসের উপর আমার আলাদা নোটশিট আছে, পিডিএফ কপি, যেটা চলে যাবে তোমাদের কাছে। কিন্তু আমাদের মূল টপিক গুলো হচ্ছে ওই যে ড্যাংলিং মডিফায়ার আর প্যারালালিজম। মানে মূলত এখানে পড়ার মধ্যে আছে দুটো টপিক, যার একটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার আর একটা হচ্ছে প্যারালালিজম। আর আর্টিকেলস থেকে হচ্ছে আমরা সিলেক্টেড কয়েকটা নিয়ম আমরা স্টাডি করব আর্টিকেলস থেকে। আর আমরা জানি যে আর্টিকেলস থেকে যেহেতু প্রশ্ন হয়, তাহলে যেই যেই আর্টিকেলের যেই যেই ব্যবহারগুলো থেকে প্রশ্ন হয় আমরা শুধু সেগুলো দেখলেই তো হলো, তাই না? আর আরেকটা কথা হচ্ছে, তোমরা তো লেটেস্ট নিউজ বোধহয় জেনেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী 21 তারিখ থেকে ভর্তি পরীক্ষা শুরু করতে যাচ্ছে, এবং 21, 22, 27, 28 এবং 5ই জুন, ঠিক আছে, পরীক্ষা হচ্ছে। এবং এবছর জিপি এর জন্য ঘ ইউনিটের বিষয়টা শুধু জানা গেছে যে তোমার এখানে 20 মার্কস থাকবে। ঠিক আছে, ঘ ইউনিটে 20 মার্কস থাকবে। আচ্ছা, কিন্তু অন্যান্য ইউনিটে কত থাকবে সেটা আসলে আমি বলতে পারতেছি না। ঠিক আছে। আহ
সাম্য সৃষ্টি লিখেছো যে এইবার কি ডিউ এর কোয়েশ্চেন হার্ড হবে কিনা। এবার ডিউ এর প্রশ্ন প্রতিবার যেরকম হয় এবার সেরকমই হবে, তবে এবার হয়তো কনফিউজিং প্রশ্নের সংখ্যা বেশি থাকবে। আচ্ছা, আমি গত ক্লাস মিস করেছি, কিন্তু আপনার কাছে চাইলাম, কিন্তু ভাইয়া আপনি দিলেন না। এটা যাচাই বাছাই করে তারপর দেই, মানে আমি তো ঢালাও ভাবে দেই না, এটা তো আগেই বলে রাখছি। রাজু রায়হান লিখেছো যে একটা ফুল কোর্স শুরু করেন। ফুল কোর্স কেন করতে হবে ভাই? ঠিক আছে, মানে ফুল কোর্সের জন্য মানে এত এত জায়গায় আসলে আমাদের দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই। ঠিক আছে, মোটামুটি ফুল কোর্সে যে টপিক গুলো থাকে আমি সবগুলো টপিকই কিন্তু শর্ট কোর্সের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি, এবং ফুল কোর্সে হয়তো মানে এক একটা লেকচারে মানে টপিক গুলোকে হয়তো ডিভাইড করা হয়। যেমন আমি তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা হয়তো অনেকে বুঝতে একটু ভুল করতেছো, আসলে শর্ট কোর্স এবং লং কোর্সের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই। যেমন ধরো এখানে যে টপিক গুলো আছে এগুলো লং কোর্সেও আছে। মডিফায়ার এবং হচ্ছে তোমার প্যারালালিজম, এই দুটো মিলে হচ্ছে ধরো লং কোর্সে একটা ক্লাস তৈরি করা হয়। আবার ধরো রিডান্ডেন্সি নিয়ে আলাদা একটা ক্লাস, আর্টিকেল নিয়ে একটা ক্লাস, ট্যাগ কোয়েশ্চেন এবং ওয়ার্ড চয়েস নিয়ে একটা ক্লাস, মানে এই লেকচার 6টাকেই তোমার ভেঙে ভেঙে তোমার 3টা লেকচার বা 4টা লেকচারে কনভার্ট করা হয়। কারণ ওই সময় বেশি থাকে, আস্তে আস্তে করে ছেলেরা প্র্যাকটিস করে। কিন্তু এখন তো আমাদের সময় যে খুব বেশি সেটা তো আমরা বলতে পারি না, 2 মাস তো আর খুব বেশি সময় না। তো অতএব আমরা টপিক গুলো ভালো করে বুঝে নিতে হবে। আর তাছাড়া এতদিন পর্যন্ত যেহেতু আমরা অনেকেই স্টাডি করেছি, গত 4, 5, 6 মাস যাবত আমরা অনেকেই বিভিন্ন জায়গায় স্টাডি করেছি, সো টপিকের সম্পর্কে আমাদের ধারণা আছে। সো এখন শুধুমাত্র আমাদের মূল টপিক গুলা রিভিশন করতে পারলেই হলো। আচ্ছা, এখানে একটা সাজেশন দিয়েছো, একজন একটা সাজেশন দিয়েছে, সেটা হচ্ছে যে ভাইয়া উইকলি এক্সাম গুলার সলভ ক্লাস হলে ভালো হতো। এটা খুব ভালো একটা পরামর্শ দিয়েছো। এটা বলেছে হচ্ছে তোমার সাইমন। আচ্ছা সাইমন বলেছে যে তোমার উইকলি এক্সাম গুলার সলভ ক্লাস হলে ভালো হতো। উইকলি এক্সাম না, এটা হচ্ছে রিভিউ এক্সাম। আমার এখানে এটা উইকলি এক্সাম বলে না, এটা রিভিউ এক্সাম বলে। ঠিক আছে, এই যে তুমি দেখতে পাচ্ছ যে রিভিউ টেস্ট 2, রিভিউ টেস্ট 1। ঠিক আছে, রিভিউ টেস্টের উপর আমি যে সলভ ক্লাস গুলো নেবো রিভিউ টেস্টের উপর, সেটা কিন্তু রিভিউ টেস্ট গুলো শেষ হওয়ার পরে, আগে না। রিভিউ 1, রিভিউ 2, রিভিউ 3, 3টা রিভিউ টেস্টের উপরে একটা সলভ ক্লাস কন্ডাক্ট করবো। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। আর আজকে ক্লাসটা হয়ে গেলে পরে তোমাদের আগামী রবিবারে কিন্তু পরীক্ষা থাকবে, রিভিউ টেস্ট 2। ঠিক আছে, আগামী রবিবারে আমাদের রিভিউ টেস্ট 2 এটার উপর পরীক্ষা থাকবে, ক্লাসে ঠিক পরপর। মানে 6:30 থেকে তোমার ধরো ক্লাস আমি নেব, ধরো 8টা পর্যন্ত ক্লাস নিলাম, 8টা থেকে 8:30 পর্যন্ত একটা এক্সাম থাকবে। এক্সামে সবাইকে পার্টিসিপেট করতে হবে বাধ্যতামূলক। ঠিক আছে, আচ্ছা তো যাই হোক, এখন আসো তাহলে ভাইয়েরা আমরা কথা না বলি। ফার্স্টের টপিকটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে এই ড্যাংলিং মডিফায়ার বলতে আসলে আমরা কি বুঝি, কনসেপ্টটা একটু ভালো করে বুঝে নিব আমরা। তবে তার আগে আমরা একটু স্ক্রিনের দিকে তাকাবো। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম এরকম, সেন্টেন্সটা হচ্ছে, ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম এরকম যে আফটার জাম্পিং আউট অফ এ বোট দ্য শার্ক বিট দ্য ম্যান। After jumping out of a boat, the shark bit the man. খেয়াল করছো? After jumping out of a boat, the shark bit the man. আচ্ছা, ফাহিম আরবি লিখেছো যে এক্স্যাক্টলি সব রিভিশন হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ রিয়েলাইজেশন করার জন্য। ঠিক আছে, কারণ আমরা আসলে যেভাবে আগাচ্ছি, ইংরেজিতে যতগুলা টপিক থেকে প্রশ্ন হয় সবগুলা টপিকই কিন্তু আমি শর্ট কোর্সের মধ্যে রেখেছি। মানে এটা শর্ট কোর্স দেখে কিন্তু এমন না যে আমি তোমাদেরকে ঠকাচ্ছি বা আমি তোমাদেরকে এখানে কম বিষয় দিয়েছি, তা কিন্তু না। অর্থাৎ লং কোর্সে মানে অর্থাৎ সিলেবাসের আওতাধীনে যত টপিক আছে আমি সবগুলো কিন্তু রেখেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা, মানে আমরা এগুলাও রেখেছি, আমরা প্র্যাকটিসও করতেছি, এবং শর্ট কোর্সে আমাদের নির্ধারিত সময়ে কোর্সটা শেষ হওয়ার পরে আমরা ইনশাআল্লাহ মডেল টেস্টেও সবাই যুক্ত হব। তখন দেখবা যে বিষয়গুলো আরো ভালো মতো আমরা রপ্ত করতে পারবো। ঠিক আছে, আমাদের এখন মেইন কাজ হচ্ছে পুরো সিলেবাসে সবগুলা টপিক কভার করে ফেলা। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, টপিক কভার করতে না পারলে ভাই পরীক্ষার মধ্যে অবশ্যই তালগোল পাকায় ফেলবা। কারণ তোমরা সবাই জানো যে এই বছর ফাইটিংটা কিন্তু মারাত্মক লেভেল হবে, মারাত্মক লেভেলে। আচ্ছা তো যাই হোক, এবার তোমরা সবাই একটু দেখবা যে এখানে দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে আফটার জাম্পিং আউট অফ এ বোট, আরেকটা পার্ট হচ্ছে দ্য শার্ক বিট দ্য ম্যান।
তো আমরা জানি যে একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট। কমার আগে যে অংশটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো সাবজেক্ট ভার্ব অবজেক্ট নাই, একটু মন দিয়ে খেয়াল করবা। কমার আগে যেটা দেখতে পাচ্ছ এখানে কোনো সাবজেক্ট ভার্ব অবজেক্ট নাই। আচ্ছা, আপাতত প্লিজ অন্য কোনো প্রশ্ন প্লিজ এখন আর করবো না, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট থাকবে। গিয়াসউদ্দিন, তুমি প্রশ্ন করেছো, জিপিএ নিয়ে একটা প্রশ্ন করছো, আমরা এই প্রশ্নগুলোর উত্তর ক্লাসের পরে দিই, এখন দরকার নেই, এখন আমরা একটু মন দিয়ে পড়াটা একটু খেয়াল করি, কেমন? দেখো, অলরেডি মাহমুদ শিহাব সে কিন্তু এই বাক্যটা, সঠিক বাক্যটা লিখে ফেলেছে, বাট আমি চাচ্ছি না যে তোমরা বাক্যটা লিখো, তোমরা আগে একটু মন দিয়ে শোনো, ঠিক আছে? মন দিয়ে একটু খেয়াল করো। দেখো, কমার আগে যে অংশটা থাকে এই অংশটার মধ্যে যদি কোনো ফাইনিট ভার্ব না থাকে তাহলে সেটাকে মডিফায়ার বলা হবে। আবারও বলছি, কমা, কমার আগে যেটা থাকবে, এখানে কমা কোনটা? এই যে কমা। তো আমি কমার আগের অংশ কোনটা বলছি? কমার আগের অংশ হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এই যে এতটুকু অংশ, এই কমার আগের অংশের মধ্যে যদি কোনো ফাইনিট ভার্ব না থাকে তাহলে এই অংশটাকে আমরা বলবো যে এটা মডিফায়ার। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে কোনো ফাইনিট ভার্ব নাই। দেখো, আফটার আছে, জাম্পিং আছে, আউট আছে, অফ আছে, এ আছে, বোট আছে, দেখো তাকায় দেখো, কোনো ফাইনিট ভার্ব কিন্তু এখানে নাই। কোনো ফাইনিট ভার্ব না থাকলে এই অংশটাকে আমরা বলবো হচ্ছে মডিফায়ার। তো মডিফায়ার সাধারণত যাকে মডিফাই করে ঠিক তার সাথেই বসে, মানে হয় তার আগে বসবে অথবা তার পরে বসবে। মডিফায়ার যাকে মডিফাই করবে ঠিক তার আগে অথবা ঠিক তার পরে, দুটার যে কোনো একটা জায়গায় বসবে। তাহলে যেহেতু এখানে মডিফায়ারটা মানে আগে চলে গেছে, মানে শুরুতে মডিফায়ার চলে গেছে, তাহলে সে মডিফাই করবে এর ঠিক পরে যেটা আছে সেই শব্দটাকে, তারপরে এর ঠিক পরে যেটা আছে সেটা হচ্ছে শার্প। বোঝা গেছে বিষয়টা? তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা কয়েকটা বাক্য আগে একটু ব্যাকগ্রাউন্ড বাক্য দেখি। ধরো আমি যদি এভাবে লিখি যে সেলিম ইজ এ গুড বয়, আবার ধরো আমি এভাবে লিখলাম যে সেলিম ওয়ার্কস ফাস্ট। সেলিম ইজ এ গুড বয়, এরপর আমি কি লিখলাম? সেলিম ওয়ার্কস ফাস্ট। খেয়াল করছো? তো একটু মন দিয়ে খেয়াল করবা, কেমন? একটু মন দিয়ে খেয়াল করো। এই বাক্যটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গুড, এটা কিন্তু একটা মডিফায়ার, মানে অ্যাডজেক্টিভ মডিফায়ার। সে কাকে মডিফাই করেছে? এই যে বয়কে মডিফাই করেছে, এবং দেখো বয়ের আগেই কিন্তু বসছে। আবার ধরো এই যে ফার্স্ট, এখানে যে ফার্স্ট কথাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটাও কিন্তু মডিফায়ার। সে কাকে মডিফাই করেছে? সে একটা ভার্বকে মডিফাই করেছে, এবং যাকে মডিফাই করেছে তার পরে বসেছে। তার মানে কিছু মডিফায়ার দেখবা যে তোমার, মানে যাকে মডিফাই করে তার আগে চলে যায়, যেমন এখানে গুড কিন্তু আগে চলে গেছে। আবার কিছু মডিফায়ার দেখবা যাকে মডিফাই করে তার পরে চলে যায়, যেমন এখানে ফার্স্ট কথাটা কিন্তু পরে চলে গেছে। বুঝা গেছে? তার মানে মডিফায়ার হয় ঠিক আগে থাকবে অথবা মডিফায়ার হয় ঠিক পরে থাকবে, মানে যাকে মডিফাই করবে তার ঠিক আগে বা তার ঠিক পরে। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আফটার জাম্পিং আউট অফ এ বোট, এই মডিফায়ারটা যেহেতু শুরুতে চলে গেছে, তাহলে সে যাকে মডিফাই করবে ঠিক তার পরে বসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাকে মডিফাই করতেছে সেটা হচ্ছে এই যে শার্প। মডিফাই মানে হচ্ছে এই মডিফায়ারে যে কথাগুলো বলা হবে এই কাজটা মূলত এই সাবজেক্টটাই করবে। যেমন ধরো এখানে মডিফায়ার কোনটা? গুড ছিল। এই যে এই বাক্যে মডিফায়ার কোনটা? গুড ছিল। এটা কাকে মডিফাই করতেছে? বয়কে মডিফাই করতেছে। অর্থাৎ এই কথাটা বয়ের জন্যই প্রযোজ্য। গুড মানে কি? ভালো, তার মানে ভালো কথাটা বয়ের জন্য প্রযোজ্য। ঠিক একইভাবে এই যে ফাস্ট মানে খুব দ্রুত দৌড়ায়, এই দৌড়ানো কথাটা কিসের জন্য প্রযোজ্য? এই যে ওয়ার্কস এর জন্য প্রযোজ্য, মানে যাকে মডিফাই করতেছে তার জন্যই প্রযোজ্য। তাহলে এখন জাম্পিং করার কাজটা যে করবে এবং নৌকা থেকে জাম্পিং করার কাজটা যে করবে, কমার পরে তো সেই থাকবে, তাই না? তো তোমাদের কি মনে হয় যে নৌকার মধ্যে হাঙ্গর মাছ থাকবে এবং নৌকার মধ্যে হাঙ্গর মাছ থেকে নৌকা থেকে জাম্প করবে, বিষয়টা কি যুক্তিযুক্ত হয় কিনা? লাইক ধরো এখানে বলা হচ্ছে আফটার জাম্পিং আউট অফ এ বোট, মানে নৌকা থেকে জাম্প করার পরে। তো প্রশ্ন হচ্ছে একটা নৌকার মধ্যে যে থাকবে সেই তো নৌকা থেকে জাম্প করবে, তাই না? তো কমন সেন্সে যদি আমরা চিন্তা করি, নৌকার মধ্যে কে থাকবে? নৌকায় কি মানুষ থাকে নাকি নৌকায় হাঙ্গর মাছ থাকে? নৌকায় কে থাকে? কমন সেন্সে বলতে হবে, নৌকায় কে থাকে? এনিবডি একটু বলতে হবে আমাকে যে নৌকায় নৌকায় কে থাকবে? মানুষ থাকবে। তাহলে মানুষ যদি নৌকায় থাকে তাহলে নৌকা থেকে জাম্প করার কাজটা কে করবে? নৌকা থেকে যে জাম্প করবে, জাম্প করার কাজটা কে করবে? মানুষ করবে। তার মানে নৌকায় যদি মানুষ থাকে এবং নৌকা থেকে জাম্প করার কাজটা যদি মানুষ করে,
তার মানে বুঝতেই পারতেছো এই মডিফায়ারটা, এই জাম্পিং মডিফায়ারটা সে কাকে মডিফাই করতেছে? সে কি তোমার শার্ককে মডিফাই করতেছে নাকি সে ম্যানকে মডিফাই করতেছে? মানে এই মডিফাইটা কার জন্য প্রযোজ্য? এই কথাবার্তাটা কার জন্য প্রযোজ্য? এই শব্দ সমষ্টি কার জন্য প্রযোজ্য? এই ফ্রেজটা কার জন্য প্রযোজ্য? এটা কি তোমার এই মাসের জন্য প্রযোজ্য নাকি ম্যানের জন্য প্রযোজ্য? অর্থাৎ এখানে যে কাজটা, এই কাজটা কে করেছে? এই কাজটা মানে জাম্পিং করার কাজটা কি শার্ক করেছে নাকি ম্যান করেছে? কে করেছে? অবশ্যই ম্যান করেছে। তার মানে যে করবে কমার পরে তাকেই বসাইতে হবে। কিন্তু দেখো এখানে কমার পরে বসছে কে? কমার পরে বসছে হচ্ছে হাঙ্গর মাস। তার মানে এই মডিফায়ারটা যাকে মডিফাই করেছে কমার পরে কিন্তু সে বসে নাই, কমার পরে অন্য একটা নাউন বসছে। তার মানে এই মডিফায়ারটা সঠিক সাবজেক্টকে মডিফাই করে নাই, সে কিন্তু একটা ভুল সাবজেক্টকে মডিফাই করেছে। কাকে মডিফাই করেছে? সে একটা ভুল সাবজেক্টকে মডিফাই করেছে। আর ভুল সাবজেক্টকে মডিফাই করার কারণেই আমরা এই মডিফায়ারটাকে বলবো যে এটা ভুল মডিফায়ার। আর ভুল মডিফায়ারেরই ইংরেজি নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। তাহলে আশা করি আমরা ড্যাংলিং মডিফায়ার মানে কি বুঝতে পেরেছি। অর্থাৎ মডিফায়ার যখন সঠিক সাবজেক্টকে মডিফাই করবে না, ভুল সাবজেক্টকে মডিফাই করবে, তখনই সেই মডিফায়ারটাকে আমরা বলবো যে এটা একটা ভুল মডিফায়ার। আর ভুল মডিফায়ারেরই বাংলা ইংরেজি নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। আবার অনেকে এটাকে বলে ইললজিক্যাল পার্টিসিপল মডিফায়ার, অনেকে আবার এটাকে বলে মিসপ্লেসড মডিফায়ার, অনেকে বলে রং মডিফায়ার, অনেকে বলে ডিটাচড মডিফায়ার। সংক্ষেপে এটাকে ভর্তি পরীক্ষায় সবাই বলে ড্যাংলিং মডিফায়ার। বুঝছো বিষয়টা? তাহলে এখন যদি আমরা এই বাক্যটাকে সংশোধন করতে যাই, এই বাক্যটাকে যদি আমরা কারেকশন করতে চাই, তাহলে এই মডিফায়ারটা যাকে মডিফাই করবে কমার পরে তাকেই বসাইতে হবে। তো মডিফায়ারটা যেহেতু তোমার ম্যানকে মডিফাই করতেছে, তাহলে আমি কমার পরে ম্যানকে বসাবো। তাহলে ফার্স্টে হচ্ছে আমি মডিফায়ারটা লিখলাম যে আফটার জাম্পিং আউট অফ এ বোট, তারপর লিখবো দ্য ম্যান ওয়াজ বিটেন বাই দ্য শার্ক। আমি এটা প্যাসিভ না করলে সেন্টেন্সের অর্থ আবার পরিবর্তন হয়ে যেত, যে কারণে আমরা প্যাসিভ ভয়েস করতে বাধ্য হয়েছি অর্থ ঠিক রাখার জন্য। দেখো আফটার জাম্পিং আউট অফ এ বোট, নৌকা থেকে জাম্প করার পরে। তো নৌকা থেকে কে জাম্প করবে? নৌকা থেকে এই যে ম্যান জাম্প করবে। দেখো কমার পরে কিন্তু ম্যানের নামটা বসানো হয়েছে। আর অর্থ ঠিক রাখার জন্য, বাক্যের অর্থ ঠিক রাখার জন্য, আমি আবারও বলছি বাক্যের অর্থ ঠিক রাখার জন্য এখানে কিন্তু ভয়েস চেঞ্জ করা হয়েছে, মানে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করা হয়েছে। অর্থাৎ আমি যদি এটাকে তোমার অ্যাক্টিভ ভয়েসে রাখতাম তাহলে সেন্টেন্সটা কি হইতো দেখো, দ্য ম্যান বিট দ্য শার্ক। বিষয়টা এরকম হয়ে যেত, দ্য ম্যান, আমরা যদি এভাবে বলি দ্য ম্যান বিট দ্য শার্ক, মানে একটা লোক হাঙ্গর মাছকে কামড়াইছে। মানুষ কি কখনো মাছকে কামড়াইতে পারবে? হাঙ্গর মাছকে কামড়াইতে পারবে? তুমি কি পারবা অজগরকে গিয়ে কামড় দিতে? কে কে অজগর মাছকে, অজগর অজগর বা মাছ হয় কেমনে শিট, কে কে অজগরকে কামড়াইছো? এমন কেউ কি আছো যে অজগরকে কামড় দিছো চিড়িয়াখানায় গিয়ে? আছো কেউ? নাই। ঠিক আছে, তার মানে অজগরকে তো আর কামড়ানো সম্ভব না। ঠিক আছে, সো বুঝতে পারতেছো হাঙ্গর মাছটা তো আর তুমি কামড়াইতে পারবে না। তো এই হচ্ছে বিষয় আর কি। তো এখন এখন আমরা সবাই এখন আমরা দেখো আমরা তাহলে বুঝতে পারলাম যে ড্যাংলিং মডিফায়ার জিনিসটা কি, আর ড্যাংলিং মডিফায়ারকে কিভাবে সঠিক করতে হয় সেটা পদ্ধতিও আমরা জেনেছি। এখন আমরা কিছু প্রবলেম সলভ করব। ঠিক আছে, আমরা লেকচার শিটে একটু চলে যাব। এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 6। লেকচার নাম্বার 6 এর প্রথম টপিকটাই হচ্ছে তোমার ড্যাংলিং মডিফায়ার। দেখো এখানের মধ্যে প্রাথমিক বেশ কিছু আলোচনা আছে, তোমাদের মন চাইলে পড়তে পারো, কিন্তু আমি প্রেফার করব এইসব হাবিজাবি আলোচনা না পড়ে সরাসরি প্রশ্নগুলো সলভ করে ফেলবা। তোমাদের কাজ হচ্ছে এই মুহূর্তে কাজ হচ্ছে খালি কোয়েশ্চেন সলভিং, খালি কোয়েশ্চেন সলভিং। ঠিক আছে? আচ্ছা, তো দেখা যাক তোমরা কতটুকু প্রশ্ন সলভ করতে দক্ষতা অর্জন করছো। আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন একটু সলভ করে দেখাই। বিগত বছরের রিয়েল প্রশ্ন আমরা একটু সলভ করি, যেহেতু সামনে বিইউপি এর পরীক্ষা আছে এবং তোমরা জানো যে বিইউপি ভর্তি পরীক্ষায় আইবি এর বিবি এর প্রশ্নগুলো কপি পেস্ট করা হয়। আইবি এর বিবি এর প্রশ্ন কপি পেস্ট করা হয়। তো আমি এখানে আইবি এর বিবি এর দুটো প্রশ্ন দেখতে পাচ্ছি, এটাও আইবি এর বিবিএ, এটাও আইবি এর বিবিএ। সো তোমরা আমাকে দুটো প্রশ্ন একটু সলভ করে দিবা। ফার্স্টে আমাকে 2 নম্বর কোশ্চেনটা একটু সলভ করে বলো দেখি অ্যানসারটা কি হতে পারে। দেখা যাক সলভ করতে পারো কিনা। এনিবডি? অলরেডি এখানে অনেকে উত্তর দিয়ে ফেলেছো। 2 এর সঠিক উত্তর কি? 2 এর সঠিক উত্তর সি। আবার এখানে অনেকে বলেছো বি। তো দেখা যাক আসলে 2 এর সঠিক উত্তর কোনটা সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। দেখো এখানে মডিফায়ার কোনটা? 2 নম্বরে মডিফায়ার হচ্ছে তোমার এই যে আনলাইক মোস্ট বার্ডস, এটা হচ্ছে মডিফায়ার। তো প্রথমে তুমি এটাকে একটু বাংলা করে ফেলো। আনলাইক মানে হচ্ছে মতো না, মোস্ট বার্ডস মানে পাখির মতো না, মানে অধিকাংশ পাখির মতো নয়। তার মানে এখানে পাখির মতো নয় যা কমার পরে সেরকমই কিছু একটা বসাইতে হবে। অর্থাৎ তুমি লাইক বা আনলাইক দ্বারা কিন্তু কম্পেয়ার করতেছো।
কম্পেয়ার কিন্তু সমানে সমানে হয়। কম্পেয়ার তুমি যদি পাখির সাথে করো তাহলে পাখির শ্রেণীভুক্ত যে কোনো একটা নাম কমার পরে বসাইতে হবে, কারণ পাখির সাথে পাখির কম্পেয়ার হবে, পাখির সাথে তো আর মানুষের কম্পেয়ার হবে না। বুঝতে পারছো? তাহলে যেহেতু বলা হয়েছে যে আনলাইক মোস্ট বার্ডস, অধিকাংশ পাখির মতো নয়, তো অধিকাংশ পাখির মতো নয় যা, সেটা এই শূন্যস্থানে বসাবো না। তো সেটাই অপশন নাম্বার সি তে বসানো হয়েছে। দেখো ভালচার, এই ভালচার মূলত শকুন পাখির কথা বলা হচ্ছে। শকুন যেগুলো ওই যে আকাশে ওড়ে না, ঠিক আছে, ওগুলো শকুন পাখি আর কি। আচ্ছা, ঠিক একইভাবে 3 নাম্বার, 3 নাম্বারে বলছে স্মলার এন্ড ফ্যাটার দেন এন অরেঞ্জ, মানে কমলা লেবুর চাইতেও ছোট। যেহেতু কমলা লেবুর সাথে কম্পেয়ার করা হচ্ছে, তাহলে কমার পরে আমাকে এই কমলা লেবু টাইপেরই কোনো কিছু একটা ফলের নাম আমাকে বসাইতে হবে। অপশন নাম্বার এতে একটা ফলের নাম আছে, দেখো যে তানজারিন। তানজারিন হচ্ছে একটা ফল, কমলা লেবুর মতোই একটা ফল, ঠিক আছে। তো যাই হোক, এখন তোমরা নিজে নিজে একটু সলভ করবা। আমি তোমাদেরকে আরেকটা, আইবিএর বিবিএর আরেকটা প্রশ্ন আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে এই একটা প্রশ্ন 4 নাম্বার কোয়েশ্চেন। বলো দেখি অ্যান্সারটা কি হতে পারে 4 নাম্বারে। দেখো অপশন নাম্বার এ তে বলতেছে যে রানিং অ্যালং দ্য স্ট্রিট, মানে আমি যখন তোমার দৌড়াচ্ছিলাম রাস্তা দিয়ে। কে দৌড়াচ্ছিল? আমি দৌড়াচ্ছিলাম। এই যে আই ফেল্ট অ্যাজ ইফ মাই নয়েস ওয়্যার ফ্রোজেন। আচ্ছা, এটা বিবেচনায় রাখলাম। অপশন নাম্বার বি তে আছে অ্যাজ আই র্যান অ্যালং দ্য স্ট্রিট ফেল্ট অ্যাজ ইফ মাই নয়েস ওয়াজ ফ্রোজেন। এটা তো শুরুতেই বাদ, ঠিক আছে, মানে উল্টা পাল্টা। সি তে আছে রানিং ইন দ্য স্ট্রিট আই ফেল্ট মাই নোজ ফ্রোজেন। আই ফেল্ট মাই নোজ ফ্রোজেন। আচ্ছা, এটা হতে পারে, বিবেচনা রাখলাম। মাই নোজ হ্যাড ফেল্ট ফ্রোজেন হোয়েন আই ওয়াজ রানিং, এটা তো কোনোভাবেই মেলে না, মানে সেন্টেন্সের স্ট্রাকচারই মেলে না। রানিং অ্যালং দ্য স্ট্রিট আই ফেল্ট অ্যাজ ইফ মাই নোজ, এটাও স্ট্রাকচার মেলে না। আচ্ছা, তো তুমি বুঝতেই পারতেছো যে আমি যখন যখন আমি রাস্তা দিয়ে দৌড়াচ্ছিলাম তখন হঠাৎই আমার অনুভূতি হচ্ছিল যে আমার নাকটা ফ্রোজেন হয়ে গেছে। বুঝতে পারছো? তো এই কথাটা কিন্তু সরাসরি ভাবে অপশন নাম্বার সি তে বলা হয়েছে। আর অপশন নাম্বার ডি তে, অপশন নাম্বার এ তে বিষয়টাকে কিন্তু পেঁচানো হয়েছে যে আই ফেল্ট অ্যাজ ইফ মাই নোজ ওয়্যার ফ্রোজেন। ফিল হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, তাই না? আর আমরা সবাই কিন্তু পড়েছি, আমরা জানি যে লিঙ্কিং ভার্ব যদি থাকে, মানে ফিল, টেস্ট, অ্যাপিয়ার, সিম, এই লিঙ্কিং ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। তো ফিল এটা যেহেতু লিঙ্কিং ভার্ব, এটা পরে অ্যাডজেক্টিভ কিন্তু এই যে ফ্রোজেন, ফ্রোজেন কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা সবাই জানি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো বিষয়টা? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। তো এই আইবিএর বিবিএ ক্যাটাগরি প্রশ্নগুলো মূলত পরীক্ষায় বেশি দেয় আর কি। আচ্ছা, আরেকটা করো দেখি তোমরা, সেটা হচ্ছে আহ সেটা হচ্ছে তোমার লাইক হচ্ছে 10 নম্বর কোয়েশ্চেনটা একটু সলভ করো। কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10, এই যে প্রশ্নটা একটু সলভ করো। আচ্ছা, এখানে মডিফায়ার হচ্ছে হিয়ারিং দা গুড নিউজ, মানে গুড নিউজটা শোনার পরে। তো গুড নিউজটা যিনি শুনবে কমার পরে তার নামটাই বসবে। অপশন নাম্বার এতে আছে সাবজেক্ট আই, মানে আমি শুনেছিলাম, তার মানে এটা হতে পারে। অপশন নাম্বার বি তে সাবজেক্টই নাই, অপশন নাম্বার সি তেও নাই, অপশন নাম্বার ডি তেও নাই, কারণ মাইন এটা তো ডাবল পসেসিভ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। তাহলে আশা করা যায় যে আমরা ড্যাংলিং মডিফায়ারের কনসেপ্টটা আশা করি বুঝতে পারছি। আর এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নগুলো একটু রিডিং করে ফেলতে হবে তোমাদেরকে। নেক্সট আমাদের টপিকটা হচ্ছে রিডান্ডেন্সি। ভাইরা মনে রাখবা, রিডান্ডেন্সি মানে হচ্ছে তোমার বাহুল্য দোষ, মানে শব্দের বাহুল্য দোষ। মানে সহজ কথায় বাহুল্য দোষ মানে বোঝো, যেমন তোমরা প্রায় কিন্তু অনেকে বলো যে ভাইয়া বুঝি নাই, রিপিট অ্যাগেইন। এই যে রিপিট অ্যাগেইন, মনে রাখবা এই যে তুমি বলতেছো রিপিট মানে কি আবার বলেন, আবার ধরো এই যে অ্যাগেইন বললা, অ্যাগেইন মানে কি আবার বলেন। তাহলে এখন যদি আমি দুইটাকে একসাথে ইউজ করি তাহলে সেন্টেন্সটা হবে কি আবার আবার বলেন বলেন। মানে একই একই অর্থবোধক ইংরেজি দুটো শব্দ তুমি পাশাপাশি বসিয়ে ফেলেছো, এই কাজটা করা যাবে না, এই কাজটা করা যাবে না। অর্থাৎ তুমি রিপিট বললে অ্যাগেইন বলতে পারবে না, আবার অ্যাগেইন বলে রিপিট বলতে পারবে না, দুটোর যে কোনো একটা বাদ দিতে হবে। এটাকে বলা হয় তোমার গুরুচণ্ডালী দোষ, মানে বাহুল্য দোষে দুষ্ট আর কি, সহজ কথায়, কেমন? তো এরকম বাহুল্য দোষে দুষ্ট টাইপের দেখো এখানে মধ্যে একটা লিস্ট দেওয়া আছে, তোমরা সবাই একটু খেয়াল করে দেখো। এই দেখো এখানে একটা লিস্ট দেওয়া আছে, আমরা মূলত এই লিস্টটাকে একটু মেনটেন করব। এখানে যে লিস্টটা আছে অ্যাডভান্স ফরওয়ার্ড, প্রসিড ফরওয়ার্ড, প্রোগ্রেস ফরওয়ার্ড, পাইছো? যে এই যে অ্যাডভান্স থাকলে ফরওয়ার্ড হবে না, প্রসিড থাকলে ফরওয়ার্ড হবে না, প্রোগ্রেস থাকলে ফরওয়ার্ড হবে না, মানে সহজ কথায় একটা থাকলে আরেকটা হবে না।
এই দুটো শব্দ যদি পাশাপাশি থাকে তাহলে তো সেটা আর হলো না। যেমন এই যে জয়েন টুগেদার, জয়েন থাকলে আমি টুগেদার ইউজ করবো না, খেয়াল করছো? তারপর রিপিট অ্যাগেন, রিপিট থাকলে আমি অ্যাগেন ইউজ করবো না। তারপর হচ্ছে একটু খেয়াল করে দেখো যে নিউ, নিউ থাকলে ইনোভেশন হবে না। তারপরে যে ম্যাটিনি, ম্যাটিনি থাকলে পারফরমেন্স হবে না। টু, টু থাকলে টুইন্স হবে না। তো এখানের মধ্যে যে কয়েকটা তালিকা আছে, এই কয়েকটা তালিকার শব্দগুলো একটু রিডিং করে ফেললেই কিন্তু তোমার মোটামুটি ভাবে তুমি কভার করতে পারবা। তবে সাধারণত তোমার ঢাকা ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত আমরা মানে রিডান্ডেন্সি থেকে কোনো প্রশ্ন পাইনি, মানে এই টপিক থেকে এখন পর্যন্ত কোনো প্রশ্নই আসে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে আসে নাই, অন্য বিশ্ববিদ্যালয়ে এসেছে, বাট খুবই কম, সংখ্যায় খুবই কম। তো আমরা এখান থেকে একটা প্রশ্ন খালি একটু সলভ করব। যেমন ধরো যে প্রশ্নটা আমরা সেন্টেন্সটা রিডিং না পড়েও সলভ করতে পারি। অপশন নাম্বার এ তে দেখো নিউ ইনোভেশন একসাথে আছে, নিউ এবং ইনোভেশন একসাথে হবে না। অপশন নাম্বার বি তে শুধু ইনোভেশন হতে পারে। অপশন নাম্বার সি তে নিউলি অ্যাপ্রোচড এটা হতে পারে। অপশন নাম্বার ডি তে ইনোভেশন নিউলি, মানে নিউ এবং ইনোভেশন একসাথে আছে, তার মানে এটাও হবে না। বি বা সি থেকে আমরা যে কোনো একটা নিব। ফেমাস ফর হিস, দেখো এই হিস কিন্তু হচ্ছে একটা পসেসিভ কেস। আর তোমরা জানো যে পসেসিভের পরেই কিন্তু মূলত নাউন বসে, মানে পসেসিভ প্লাস নাউন। পড়েছো না এটা, যে পসেসিভ প্লাস নাউন? তো অপশন নাম্বার বি তে দেখো নাউন আছে, এই যে ইনোভেশন, ইনোভেশন হচ্ছে নাউন। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার বি, যে ফেমাস ফর হিজ ইনোভেশন। ঠিক আছে, ইনোভেশনটা কোথায়? ইন পাংচুয়েশন, টিপোগ্রাফি এন্ড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ পাংচুয়েশন, টিপোগ্রাফি এবং ল্যাঙ্গুয়েজে তার বিখ্যাত কিছু ইনোভেশন আছে, নতুনত্ব রয়েছে। তো সেটার জন্য সেটার কথা বলা হচ্ছে আর কি। কার রয়েছে? যে এডিন ক্যাসন কমিংস, তার রয়েছে। আচ্ছা, আর অপশন নাম্বার সি তে কিন্তু কোনো নাউন নাই। দেখো যেহেতু শূন্যস্থানের আগে একটা পসেসিভ আছে, আর আমরা জানি পসেসিভের পরে নাউন বসে, অথচ অপশন নাম্বার সি তে কোনো নাউনই নাই, কোনো নাউনই নাই। নাউন না থাকার কারণে অপশন নাম্বার সি বাদ। অতএব সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, ইউটিউবাররা অনেক সময় কি বলে, ডাউন বিলো। ঠিক আছে, আরে ভাই ইউটিউবারদের কথা তুমি শোনো, মানে আমি তো এটাই বুঝি না, ওরা কি ইংরেজি পারে কিছু? এই যে তোমার ধরো তৌহিদ আফ্রিদি বলো, তারপর হচ্ছে তোমার ইভেন তাসিনেশন বলো, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার আর কি কি সব আছে না, যে প্রত্যয়, হিরণ মিরন, কি কি সব আছে। আহ, আমি এদের এদের একটা ভালো অংশকে খুব ভালো মতোই চিনি, আমার নিজস্ব সার্কেলের মধ্যেই পড়ে। ঠিক আছে, মানে আহ, খুব ভালো মতোই পরিচিত। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমি জানি যে ইংরেজির ইও বোঝে না এমনও অনেকে আছে যারা ইউটিউবার হিসেবে অনেক সফলতা অর্জন করেছে। যেমন ধরো 16 মিলিয়ন, তারপর হচ্ছে তোমার ধরো 4 মিলিয়ন, 3 মিলিয়ন, আবার দেখা গেছে 2 লাখ, 5 লাখ, 10 লাখ সাবস্ক্রাইবার তারা কিন্তু ইউটিউবে পেয়েছে, ওই যে ফানি ভিডিও মেক করে। তারপর হচ্ছে আরো অনেক কিছু, হ্যাঁ, প্র্যাঙ্ক প্র্যাঙ্ক কি কি সব আছে, প্র্যাঙ্কিং, প্র্যাঙ্কিং এর অর্ডার হচ্ছে আমার ডিরেক্ট স্টুডেন্ট, একদম ডিরেক্ট স্টুডেন্ট, মৌচাক ব্রাঞ্চের স্টুডেন্ট। তো এরকম যারা আছে, তো তাদের 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 ইংরেজিকে তো তোমরা ফলো করলে হবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে পুরাই বেহুদা, পুরাই বেহুদা। আইমান সাদিকের কথা হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে, আইমান সাদিক ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ঠিক আছে, ওইটার কথা আমি আর নাইবা বললাম। আইমান সাদিক কিন্তু অবশ্যই কোয়ালিফাইড, যেহেতু সে আইবিএ থেকে পড়াশোনা করেছে। সো এটার কথা সম্পূর্ণ আলাদা, কেমন? কিন্তু তুমি বা তুমি যেটা যাদের কথা বলতেছো, ঠিক আছে, এগুলো তো ভাই না বললেই চলে। আর রাফসান দা ছোট ভাইয়ের কথা হচ্ছে আর কি বলবো। ঠিক আছে, ছেলেটাকে আমার খুব ভালো লাগে, মানে ওর অ্যাটিটিউডটা আমার কাছে খুব পছন্দ, এবং খুব ভালো ইংরেজি পারে। ঠিক আছে, মানে ইংরেজিতে খুব সুন্দর করে কথা বলতে পারে। হ্যাঁ, এরা হচ্ছে কোয়ালিটি ইউটিউবার। কোয়ালিটি ইউটিউবারদের ক্ষেত্রে বিষয়গুলো তুমি এরকম পাবা না। ঠিক আছে, কিন্তু কিছু দেখবা যে তোমার হচ্ছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে না, তো তাদের কিন্তু ইংরেজিতে একটু সমস্যা হবে। ওগুলো আবার তোমরা ফলো কইরা খাতার মধ্যে আবার লিখে দিও না কিন্তু। বুঝতে পারছো বিষয়টা? খাতার মধ্যে এসব কিন্তু লিখো না আবার। আচ্ছা, তো যাই হোক, আমরা রিডান্ডেন্সি সম্পর্কে কি ধারণা পেয়েছো? রিডান্ডেন্সি মানে হচ্ছে যে একই অর্থবোধক দুটো শব্দ, দুটো ইংরেজি শব্দ পাশাপাশি কি করা যাবে না, লিখা যাবে না। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এবার আমাদের নেক্সট টপিক, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্যারালালিজম। বাচ্চারা খেয়াল করো, প্যারালাল শব্দ থেকে প্যারালালিজম কথাটা আসছে। প্যারালাল মানে হচ্ছে কি জানো? প্যারালাল মানে কি? সমান সমান। প্যারালাল মানে কি বলতো? সমান সমান। তাহলে প্যারালালিজম মানে হচ্ছে গ্রামাটিক্যাল একাধিক শব্দকে একই সমান করতে হবে। মানে সহজ কথায় কিছু কোরিলেটিভ কনজাংশন আছে,
আমি কিছু কোরিলেটিভ কনজাংশনের নাম যদি তোমাদেরকে একটু লিখে দেখাই, যেমন ধরো এই যে বোথ এন্ড অ্যাজ ওয়েল এস। তো এখান থেকে শুধু বোথ থাকতে পারে, শুধু এন্ড থাকতে পারে, শুধু অ্যাজ ওয়েল এস থাকতে পারে, আবার তিনটে একসাথে থাকতে পারে, কোনো প্রবলেম নেই। যদি এভাবে থাকে তখন তোমাকে দেখতে হবে এই যে তুমি যে এন্ড লিখলা, এন্ড এর ঠিক আগে তুমি যদি আইএনজি বসাও তাহলে এন্ড এর ঠিক পরে এখানেও তোমাকে আইএনজি বসাইতে হবে। আবার একইভাবে অ্যাজ ওয়েল এস এর পরেও তোমাকে আইএনজি বসাইতে হবে। বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ বোথ এর পরে আইএনজি, এন্ড এর পরে আইএনজি, অ্যাজ ওয়েল এস এর পরে আইএনজি, এই যে একই টাইপের যে তুমি গ্রামারের ফর্ম মেইনটেইন করলা, এটাই প্যারালালিজম। আবার ধরো তুমি এখানে ইনফিনিটিভ বসাইছো টু প্লাস ভার্ব, তাহলে এন্ড এর পরেও টু প্লাস ভার্ব, অ্যাজ ওয়েল এস এর পরেও টু প্লাস ভার্ব, এটাই প্যারালালিজম। আবার ধরো আরেকটা কোরিলেটিভ কনজাংশন আইদার অর, আরো একটা কি, ধরো নাইদার, নাইদার নর। হ্যালো, আই এম এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি। আসলে হচ্ছে ওই গাড়ি কিনছি তো, তাই পোলাপাইন সব ফোন দিয়ে ওরা ট্রিট চাচ্ছে আর কি, মানে সব খাওয়াল পাবলিক। জীবনে বোধহয় কখনো খিচুড়ি খায় নাই, জীবনে কখনো পোলাও কোরমা খায় নাই, ঠিক আছে, জীবনে কখনো মিষ্টি খায় নাই। এই কারণে মানে এমন একটা অবস্থা যে কিছু হইলেই ভাই খাওয়ান, ভাই খাওয়ান। কি খাওয়াবো? আচ্ছা যাক, ব্যাপার না। তো দেখো, তো যেটা বলতেছিলাম, ওই যে বাপ্পি লিখছে যে আমাদের ট্রিট কই। আরে বাবা, তুইও মনে হয় জীবনে খাস নাই না? সুরাইয়া ইয়াসমিন, অয়ও জীবনে খায় নাই, মানে জীবনে কখনো সে পোলা মাংস দেখে নাই, কখনো পিজা দেখে নাই, কখনো বার্গার দেখে নাই, ঠিক আছে। উফ, আসছে। খাওয়াবো খাওয়াবো, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যেদিন তোমরা চান্স পাবা, আমি ওয়াদা করতেছি, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে তোমার কোনো পজিশন লাগবে না। অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ কিচ্ছু হইতে হবে না, খালি চান্স পাও, খালি চান্স পাও। যদি পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটি যদি চান্স পাইছো, এরপর খালি আমার বলবা যে তুমি কই খাইতে চাও, তুমি যেখানে খাইতে চাও, যেখানে খাইতে চাও, আমি তোমাকে তোমাদের সবাইকে খাওয়াবো। আহ তবে আমার প্রেফার জায়গা হচ্ছে হোটেল আল সালাদিয়া ঢাকা। নাম শুনছো তোমরা? হোটেল আল সালাদিয়া ঢাকা। আমি চাচ্ছি যে তোমাদেরকে ওখানে একটা ট্রিট দেওয়ার জন্য। কি বলো, সিরিয়াসলি শুনছো কিনা আগে বলো। হোটেল আল সালাদিয়া ঢাকা নাম শুনেছো? একটু কমেন্ট করে জানাও দেখি। সবসময় তো পড়াশোনার কথাবার্তা বলি। আচ্ছা, জাইদ লিখছে না। হাই হাই, আল সালাদিয়া ঢাকা নাম শুনো নাই তোমরা? কি বলো, জীবন ষোলো আনাই বৃথা। হোটেল আল, তোমরা এই হোটেলের নামটা এখন পর্যন্ত শোনো নাই? এটা কোনো কথা? ঠিক আছে। তো যাই হোক, এটা আসলে তোমাদের প্রত্যেকের বাসার পাশে আছে, ঠিক আছে, বাসার পাশে আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তুমি খালি যাই আমার নামটা বলবা, এনাফ। তো যাই হোক, এখন হচ্ছে আহ আমি পড়ার মধ্যে একটু চলে আসি, আমরা সবাই একটু পড়ায় চলে আসি। তো দেখো, এখানে লেখা আছে নাইদার। নাইদারের ইমিডিয়েটলি পরে যদি আইএনজি হয়, তাহলে নরের ইমিডিয়েটলি পরেও তো আইএনজি হবে। তারপর নাইদারের ইমিডিয়েটলি পরে যদি ইনফিনিটিভ হয়, তাহলে নরের ইমিডিয়েটলি পরেও তো ইনফিনিটিভ হবে। অর্থাৎ একটার পরে আরেকটা হলে ওইটার পরেও সেটাই, মানে একই টাইপের গ্রামাটিক্যাল স্ট্রাকচার, একই টাইপের গ্রামাটিক্যাল স্ট্রাকচার, সেটাই হচ্ছে প্যারালালিজম, ঠিক আছে। আহ তাহলে আমরা সরাসরি ভাবে একটু প্রশ্নে চলে যাই, তাহলে বোধহয় আমাদের টপিকটা বুঝতে একটু সুবিধা হবে, তাই না? দেখো, দেখো, আমরা এখান থেকে একটা প্রশ্ন একটু সলভ করবো, সরি সেন্টেন্স দেখবো আর কি। পিটার, পিটার হচ্ছে ধনী, এটা অ্যাডজেক্টিভ। হ্যান্ডসাম, এটাও অ্যাডজেক্টিভ। তাহলে এই যে এন্ড দেখতে পাচ্ছ, এই যে এন্ড, এন্ড এর পরেও তো একটা অ্যাডজেক্টিভ লাগবে।
তো এখানে যে ক্লজটা আছে, এই যে ক্লজ মেনি পিপল লাইক হিম, এটাকে অ্যাডজেক্টিভ বানাইলে হবে পপুলার। যাকে সবাই পছন্দ করে সে হচ্ছে পপুলার। এই পপুলার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যদি প্যারালাল করি তাহলে দেখো রিচ, হ্যান্ডসাম, পপুলার সবই আমি অ্যাডজেক্টিভ বসিয়েছি। ঠিক একইভাবে এই যে নট প্যারালাল একটা সেন্টেন্স, মিস্টার হেনরি ইজ এ লয়ার, লয়ার হচ্ছে একটা মানে নাউন। আবার পলিটিশিয়ান এটাও কিন্তু একটা নাউন। কিন্তু তোমরা দেখো যে এন্ড এর পরে যে বলা হয়েছে হি টিচেস, এটা তো নাউন না। বুঝে গেছে বিষয়টা? এটা তো নাউন না, এটা হচ্ছে একটা বাক্য। তাহলে যে পড়ায় তাকে সংক্ষেপে কি বলে? টিচার। তাহলে আমাকে বলতে হবে এ টিচার। ঠিক আছে, তার মানে এ টিচার হচ্ছে একটা নাউন, এ পলিটিশিয়ান হচ্ছে একটা নাউন, এ লয়ার হচ্ছে একটা নাউন। তার মানে একই টাইপের গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেনটেন করা, এটাই হচ্ছে প্যারালালিজম। ঠিক আছে, খুবই সহজ, কিন্তু এটা খুবই সহজ। যেমন ধরো হচ্ছে এই যে এন্ড, এন্ড এর আগে দেখো স্লোলি, স্লোলি হচ্ছে একটা অ্যাডভার্ব, আর এন্ড এর পরে সাইলেন্টলি, সাইলেন্টলিও কিন্তু একটা অ্যাডভার্ব। মানে আগে এবং পরে ঠিক একই টাইপের গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেনটেন করা, এটাই হচ্ছে প্যারালালিজম। আচ্ছা, আচ্ছা তারপর হচ্ছে তোমার আমি আবার দেখাই। আচ্ছা, এখানে আমি আবার একটু বুঝাই বিষয়টা। দেখো এখানের মধ্যে লেখা আছে নট প্যারালালের মধ্যে শি লাইকস টু ফিশ, এই যে টু ফিশ, টু ফিশ কিন্তু হচ্ছে তোমার ইনফিনিটিভ ফর্ম, তাই না? সুইম, সুইম হচ্ছে ভার্বের বেস ফর্ম। আর এন্ড এর পরে দেখো আইএনজি, আইএনজি তো আইএনজি ফর্মই, তাহলে তো প্যারালাল হইলো না। মানে বিষয়টা হচ্ছে এই যে এখানে যে একটা এন্ড দেখছো, এই যে একটা কনজাংশন, এই কনজাংশনের আগে ধরো তুমি এটা কি ইউজ করছো? ইনফিনিটিভ। তাহলে এই যে সুইম এটাকেও ইনফিনিটিভ বানাও, সার্ফিং এটাকেও ইনফিনিটিভ বানাও। যেমন দেখো এই যে টু টু ফিশ, দেখো এটা হচ্ছে তোমার ইনফিনিটিভ হয়েছে, টু সুইম এটাও ইনফিনিটিভ হয়েছে, টু সার্ভ এটাও ইনফিনিটিভ হয়েছে, মানে সবগুলো কিন্তু ইনফিনিটিভ ফর্মে আছে। এখন এটা প্যারালালিজম বলা যায়। আবার একই সাথে আমি চাইলে এটা আইএনজি দিয়েও করতে পারি। এই যে শি লাইকস, দেখো ফিশিং, ফিশিং হচ্ছে আইএনজি, সুইমিং এটা হচ্ছে আইএনজি, আবার এই যে এন্ড দেখতে পাচ্ছ, এন্ড এর পরে সার্ফিং এটা হচ্ছে আইএনজি। তার মানে এই যে কনজাংশন যেগুলো আছে, এন্ড বলো, তারপর বাট বলো, আইদার অর নাইদার নর বলো, এদের এক পাশে যেটা থাকবে অপর পাশে একই টাইপের গ্রামাটিক্যাল স্ট্রাকচার বসাইতে হবে, এটাই হচ্ছে প্যারালালিজম। এটা কি বুঝতে পেরেছো এবার? আচ্ছা, তামিমা তুমি কি বুঝতে পারছো? রাজু রায়হান বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখন ডান বললে তো হবে না, ডান কি আবার, কারণ আমি তো এখনো প্রশ্ন সলভ করি নাই। আসলে একটা প্রশ্ন সলভ করি, তাহলে তুমি ডান দিলে আমি খুশি হব। ঠিক আছে, একটা প্রশ্ন সলভ করো। যে কোনো একটা প্রশ্ন আমরা এখান থেকে একটু সলভ করব। আচ্ছা, 3 নাম্বার কোয়েশ্চেনটা আমাকে একটু সলভ করে দেখা দাও দেখি তোমরা। 3 নাম্বার কোয়েশ্চেন একটা প্রশ্ন সলভ করলেই বুঝতে পারবো যে না তোমরা এটা বুঝছো। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, উত্তর হয়ে গেছে। দেখো এই যে শূন্যস্থান, আমরা জানি যে এন্ড এর ঠিক আগে যা, এন্ড এর ঠিক পরে তাই। তো এন্ড এর আগে আছে এল ওয়াই, এন্ড এর পরেও আছে এল ওয়াই, তার মানে এটা হইতে পারে। অপশন নাম্বার বি তে এটা নাই, অপশন নাম্বার ডি তেও এটা নাই। আবার অপশন নাম্বার সি তে দেখো এন্ড এর আগে আছে একটা অ্যাডজেক্টিভ, এন্ড এর পরেও আছে একটা অ্যাডজেক্টিভ, তার মানে এটাও হইতে পারে। এখন আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা নিব, কোনটা নিব? এন্ড এর আগে পরে দুইটাই অ্যাডভার্ব, এন্ড এর আগে পরে দুইটাই অ্যাডজেক্টিভ, মানে আমরা কি এখানে অপশন নাম্বার এ থেকে অ্যাডভার্ব কে রাখবো নাকি অপশন নাম্বার সি থেকে অ্যাডজেক্টিভ কে রাখবো? আমরা কোনটাকে রাখবো? এটা নির্ভর করবে কিসের উপর বলতো? মানে আমরা শূন্যস্থানের মধ্যে অ্যাডভার্ব বলবো নাকি অ্যাডজেক্টিভ বলবো, এটা কিসের উপর নির্ভর করবে? নাউনের উপরে। কোন নাউন? এই যে শেষের নাউনটা বিয়ারিং, খেয়াল করছো? বিয়ারিং। তো তোমরা জানো যে নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে কে বসে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। যেহেতু নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে ডেফিনেটলি আমাদেরকে অপশন নাম্বার সি রাখতে হবে, এই যে ওপেন এন্ড ডিরেক্ট। তো আশা করা যায় যে তোমরা প্যারালালিজমের কনসেপ্টটা আশা করি ধরতে পেরেছো। এটা হচ্ছে প্যারালালিজমের কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, এবার আসো হচ্ছে আর্টিকেলস। আর্টিকেলস আমি শুরুতে তোমাদেরকে একটু বলে রাখি, আর্টিকেলস থেকে আমি আবারও বলেছি যে যতটুকু দরকার আমরা ততটুকু একটু দেখবো আর্টিকেলস থেকে। অতিরিক্ত তেমন কোনো আলোচনা আমরা এখান থেকে দেখবো না। দেখো আর্টিকেল থেকে যেটা হচ্ছে ছোটবেলায় পড়ছিলা যে এই যে ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা ছোটবেলায় পড়ছিলাম। এটা আমি রিডিং করার জন্য তোমাদেরকে দিয়েছি, জাস্ট এই এতটুকু অংশ, এতটুকু অংশ জাস্ট রিডিং পড়বা, না পড়লেও কোনো ক্ষতি নেই। যদি পড়তে না চাও কোনো সমস্যা নাই, সরাসরি চলে যাও হচ্ছে যে এই অংশে, যে সংক্ষেপে দি এর ব্যবহার। আর লাস্টে হচ্ছে অমিশন অফ আর্টিকেলস, মানে কখন দি ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এই এই দুটো অংশ হচ্ছে গুরুত্বপূর্ণ।
মনে রাখবা আমি এখান থেকে কয়েকটা দাগাই দিচ্ছি। এই যে উপসাগর, সাগর, কেমন, এদের পূর্বে আমরা দি বসাবো। মানে যেগুলো সিঙ্গুলার লেক এদের পূর্বে আমরা দি বসাবো না। তারপর হচ্ছে পর্বতমালা, যেগুলো বড় বড় পাহাড়, পাহাড় পর্বত যেগুলা, সেগুলোর আগে দি বসাবো। ছোটখাটো পাহাড়ের আগে দি বসানো যাবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটির নাম যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি দ্বারাই শুরু হয় তাহলে দি বসবে, কিন্তু যদি প্রপার নাউন দ্বারা শুরু হয় তাহলে দি বসবে না। যেমন ইউনিভার্সিটি অফ ঢাকা, এখানে দি বসাইতে হবে, দা ইউনিভার্সিটি অফ ঢাকা এইভাবে বলতে হবে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির আগে আবার দি বসবে না। বিষয়টাকে আমি বুঝতে পারছি কিনা? ধরো যদি এরকম থাকে যে ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ ঢাকা, আবার আমি বললাম কি ঢাকা ইউনিভার্সিটি। তো একটা তথ্য হচ্ছে যে এভাবে যদি থাকে যে ইউনিভার্সিটি অফ ঢাকা, এভাবে যদি থাকে তাহলে আমাদেরকে কিন্তু দি বসাইতে হবে, এই যে দি, দা ইউনিভার্সিটি অফ ঢাকা, কেমন? কিন্তু যদি তোমার প্রপার নাউন দ্বারা শুরু হয়, অর্থাৎ যদি তোমার এভাবে শুরু হয়, ঠিক আছে, ঢাকা এভাবে শুরু হয়, তাহলে কিন্তু এখানে কোনো আর্টিকেল দি বসবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে তোমার বিখ্যাত যেই ধর্মগ্রন্থ বা গ্রন্থ, বই, সংবাদপত্র ইত্যাদির আগে কিন্তু তোমার দি বসাইতে হবে, ঠিক আছে? হিস্টোরিক্যাল ডকুমেন্টস লাগবে না। আচ্ছা, ওয়ার, অর্থাৎ দেখো ছোটখাটো ছোটখাটো যে মানে বিশ্বযুদ্ধ ছাড়া অন্য সকল যুদ্ধের আগে দি বসাইতে হয়। যেমন কোরিয়ান ওয়ার, ভিয়েতনাম ওয়ার, এদের সবার আগে দি বসাইতে হবে। বুঝা গেছে বিষয়টা? এদের আগে দি বসাইতে হবে, কিন্তু যেগুলো বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, এদের আগে দি বসবে না। আচ্ছা, কার্ডিনাল অর্ডিনাল নাম্বার, এটা কার্ডিনাল নাম্বার মানে হচ্ছে 1 2 3 4 5 6, এটা কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল মানে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো এই যে দেখো থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এদেরকে অর্ডিনাল নাম্বার বলা হয়, আর অর্ডিনাল নাম্বারের আগে দি বসাতে হয়, ঠিক আছে? কিন্তু কার্ডিনাল নাম্বারের আগে কিন্তু দি বসায়। বিখ্যাত ভবন, বিখ্যাত ভবনের আগে দি বসাবা, যেমন দা এম্পায়ার স্টেট বিল্ডিং, এটার আগে দি বসাবা। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2 কেন দি বসে না সেটার কোনো ব্যাখ্যা নাই, ঠিক আছে? তারপর এই যে হলিডে, ছুটির দিন, ছুটির দিনের আগে কোনো দি বসবে না। খেলাধুলার নাম, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, এদের আগে দি বসবে না, ঠিক আছে? এই কয়েকটা পয়েন্ট খালি একটু মনে রাখবা এর মধ্য থেকে। আর এখানে আমি কয়েকটা পয়েন্ট এখন বলে দিচ্ছি যেখান থেকে তুমি প্রশ্ন পেতে পারো। যার একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসানো যাবে না, যে কখন দি বসবে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে বসবে না। স্কুল কলেজ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এটা, এই পয়েন্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যে স্কুল কলেজ ইউনিভার্সিটি চার্চ মার্কেট প্রিজন এগুলাতে তুমি যদি নিয়মিত উদ্দেশ্যে যাও তাহলে তুমি দি বসাবা না, অন্য কোনো উদ্দেশ্যে গেলে দি বসাবা। যেমন ধরো আমি একজন স্টুডেন্ট, আমি স্কুলে যাব, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আমি বলবো যে আই এম এ স্টুডেন্ট এন্ড আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল। কিন্তু আমার বাবাও যদি স্কুলে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি গোয়িং টু স্কুল বলবো না, বলবো মাই ফাদার ইজ গোয়িং টু দা স্কুল। অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল ইত্যাদি জায়গায় তুমি যদি স্বাভাবিক উদ্দেশ্যে গমন করো তাহলে কোনো আর্টিকেল বসবে না, অন্য কোনো উদ্দেশ্যে গমন করলে আর্টিকেল বসাইতে হবে। এই কনসেপ্ট থেকে কিন্তু গত বছর একটা প্রশ্ন ছিল, এই কনসেপ্ট থেকেই গত বছর একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা এই যে এটা 2 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, বিসিএস এর একটা প্রশ্ন আছে, আগে সেটা একটু সলভ করাই। 39 বিসিএস এর একটা প্রশ্ন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে 2 নম্বর কোয়েশ্চেন, রিডিং করতে কি লেখা আছে? উই ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক। কোনটা হতে পারে? ডি তো উত্তর দেয়াই আছে এখানে। যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে আমরা হি ওয়েন্ট টু হসপিটাল, হি ওয়েন্ট টু হসপিটাল, সে হসপিটালে গেছিল কেন? কারণ তার হার্ট অ্যাটাক হয়েছিল। তাহলে সে যে হসপিটালে গেছিল সে তো রোগী, তো একটা রোগী হসপিটালে যাবে সেটাই তো স্বাভাবিক। তার মানে কি, সে নিয়মিত কারণে বা নিয়মিত উদ্দেশ্যে গিয়েছে, অতএব হসপিটালের আগে কোনো আর্টিকেল বসানো যাবে না। তুমি কিন্তু বলতে পারবে না যে হি ওয়েন্ট টু দা হসপিটাল। আবার বলছি, তুমি কিন্তু বলতে পারবে না যে হি ওয়েন্ট টু দা হসপিটাল, তোমাকে বলতে হবে হি ওয়েন্ট টু হসপিটাল, মানে এখানে নো আর্টিকেল, কোনো আর্টিকেল ইউজ করা যাবে না। বিকজ, বিকজ হি হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক, তো সেক্ষেত্রে আমরা এন হার্ট অ্যাটাক না, বলতে হবে এ হার্ট অ্যাটাক, এই যে অপশন নাম্বার ডি। বুঝা গেছে বিষয়টা? এই যে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে তো আমাদের অবশ্যই আর্টিকেল এ ইউজ করতে হবে, দ্যাটস ইট। এই তো এখানের মধ্যে আর্টিকেল রিলেটেড কিছু প্রশ্ন আমি এখানের মধ্যে সেট করেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো আমরা একটু সলভ করে নিব এখান থেকে, ওকে? মনে থাকবে? আচ্ছা, আর লাস্ট হচ্ছে তোমার ট্যাগ কোয়েশ্চেন। বাচ্চারা মনে রাখবা, ট্যাগ কোয়েশ্চেন কিন্তু মানে ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো টপিক নয়, ঠিক আছে? ট্যাগ কোয়েশ্চেন খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো টপিক নয়, বাট তারপর আমি এখান থেকে কিছু সিলেক্টেড ট্যাগ কোয়েশ্চেনের কিছু সিলেক্টেড রুল আমি সিলেক্ট করে দিচ্ছি, যদি সম্ভব হয় তাহলে আমরা এগুলো একটু পড়ে নিব।
বি ভার্ব যদি থাকে তাহলে বি ভার্বকে ট্যাগ হিসেবে নিতে হয়, যেমন ইট ইজ রেইনিং, ইজন্ট ইট, খেয়াল করছো? এই যে ইজ ছিল, আমি ইজি নিয়েছি। আচ্ছা, কয়েকটা একটু ব্যতিক্রম আছে, আমরা কয়েকটা ব্যতিক্রম একটু দেখবো। এই এই 7 নাম্বার 8 নাম্বার এই দুটো একটু ভালো করে দেখবা, যে হ্যাভ ভার্ব যদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে হ্যাভ ফর্মটির ব্যবহৃত, যেমন জিল এন্ড জো হ্যাভ বিন টু মেক্সিকো, হ্যাভেন্ট দে। এখানে হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ছিল, যে কারণে আমরা ট্যাগ করার সময় ওই হ্যাভটাকে নিয়েছি। কিন্তু হ্যাভ যদি মেইন ভার্ব হিসেবে থাকে, এই দেখো এই যে হ্যাভ যদি, সরি, হ্যাভ যদি তোমার মেইন ভার্ব হিসেবে থাকে, এই যে মেইন ভার্ব হিসেবে থাকে, তাহলে অক্সিলারি আমেরিকান নিয়ম অনুযায়ী আমরা ডু ডিড ডাজ এদেরকে ব্যবহার করব। যেমন ধর এখানে কি লেখা আছে, আই হ্যাভ এ নিউ কার, এই যে আই হ্যাভ এ নিউ কার, এখানে হ্যাভটা কিন্তু তোমার মেইন ভার্ব হিসেবে বসেছে। তো যে কারণে আমরা এখানের মধ্যে ডু ভার্বটাকে নিয়ে আসছি, যে ডোন্ট আই। আর ব্রিটিশ নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি হ্যাভেন্ট আই। বুঝা গেছে? তার মানে অপশনে যদি তোমার ডোন্ট আই থাকে তাহলে ডোন্ট আই, অপশনে যদি হ্যাভ নট আই থাকে তাহলে হ্যাভেন্ট আই। অপশনে যদি দুটোই থাকে তখন আমরা ডোন্ট আইটাকে নিব, হ্যাভ নটটাকে নিব না। বুঝতে পারছো বিষয়টা? এই যে প্রথমটাকে নিব, এটাকে নিব। তার মানে আমরা হ্যাভ এর বিষয়টা কি জানলাম, যে হ্যাভ যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে তাহলে হ্যাভ নট হয়, আর মানে যদি তোমার মেইন ভার্ব হিসেবে থাকে তাহলে ডু ডিড ডাজ এদেরকে নিয়ে আসতে হয়। আর এম এর সংক্ষিপ্ত রূপ হিসেবে এইন্ট, এটা আমেরিকান ইংলিশে নিয়ম অনুযায়ী হয়, আর অ্যারেন্ট এটা ব্রিটিশ ইংলিশের নিয়ম অনুযায়ী হয়। তবে দুটোই যদি অপশনে থাকে তাহলে আমরা অ্যারেন্ট, সরি, এইন্ট এটাকে প্রায়োরিটি দিব। এই যে এইন্ট, প্রথমটাকে প্রায়োরিটি দিব, যে আই এম রাইট ড্যাশ আই, আই এম রাইট, এই যে এটা আই এম রাইট ড্যাশ আই, অপশন এ তে আছে আরেন্ট আই, অপশন বি তে আছে এইন্ট আই, তখন আমরা এইন্ট আই এটাকে প্রায়োরিটি দিব। ঠিক আছে? আচ্ছা, তারপর এই যে হ্যাভ টু, হ্যাভ টু যদি থাকে তাহলে এই যে ডোন্ট, হ্যাড টু থাকলে ডিডন্ট, আর অট টু থাকলে শুড নট। ঠিক আছে? যেমন উই হ্যাড টু সুইম, ডিড নট, উই অট টু গো, শুড নট, উই হ্যাভ টু হারি, ডোন্ট উই, দ্যাটস ইট। আর কি কিছু দেখার আছে এখানে? না, আর তেমন কিছু দেখার নাই, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল। আর তারপরে আমি কিছু প্র্যাকটিস কোশ্চেন, দেখো এখানে আসলে ওরকম প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির মধ্যে এরকম কোনো আধিক্য পাবা না, ট্যাগ কোশ্চেনে কোনো আধিক্য ঢাকা ইউনিভার্সিটিতে পাবা না, তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ট্যাগ থেকে কিছু প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে? কারণ এতগুলো প্রশ্নের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে শুধু একটা প্রশ্ন আসছিল 2017-18 সেশনে। ঠিক আছে? মানে একটা প্রশ্ন আসছিল অনেক আগে, বাকিগুলো অন্যান্য ভার্সিটির কোশ্চেন। তো এই হচ্ছে আমাদের লেকচার শিটের কন্টেন্ট গুলো আর কি। এখানে যতগুলো কন্টেন্ট ছিল আমাদের লেকচার ম্যাটেরিয়ালস এর মধ্যে, লেকচার নাম্বার 6 এর মধ্যে আমরা সবগুলো দেখেছি। এর মধ্যে আমরা রিভিশন দিয়েছি কোনটা কোনটা, আমরা ড্যাংলিং মডিফাই রিভিশন দিয়েছি, রিডান্ডেন্সি, প্যারালালিজম, আর্টিকেলস এবং ট্যাগ কোয়েশ্চেন। আর ওয়ার্ড চয়েসের যে বিষয়টা, ওয়ার্ড চয়েসের জন্য আমার একটা ফাইল আছে, এই ফাইলটা আমি এখন তোমাদেরকে একটু দেখাবো। এই ফাইলের মধ্যে কিছু কনফিউজিং ভোকাবুলারি আছে, যে ভোকাবুলারি গুলো তোমাদেরকে একটু স্টাডি করতে হবে। তো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, একটু সময় দিতে হবে আমাকে। প্রিপোজিশনের শীট তো অবশ্যই দিব তোমাদের। আচ্ছা, আগে দেখো তো যে আমাদের পরের পরীক্ষায় কি প্রিপোজিশন আছে নাকি? আছে তো? ও আচ্ছা, শিট। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এই যে লেকচার নাম্বার 6, এই যে রিভিউ টেস্ট 2, রিভিউ টেস্ট 2 এর মধ্যে কিন্তু আমাদের প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশনের শীটটাও তোমাদেরকে দিয়ে দিতে হবে আমার, তাই তো? ওকে, ফাইন। তাহলে লেকচার নাম্বার 4, 5, 6 এই তিনটা থাকবে, প্লাস এটার সাথে প্রিপোজিশন যোগ হবে 2 নাম্বার রিভিউ টেস্টে। দিয়ে দিব, সমস্যা নেই, দিয়ে দিব। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সের মধ্যে প্রশ্ন ড্রপ করো। আচ্ছা, দেখি তো সময় দিতে হবে আমাকে, দেখি ফাইলটা কোথায় রাখলাম। আচ্ছা, আমাকে একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে, দেখা যাক। ভার্সিটি 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 ফাইলটা কোথায় রাখলাম?
আচ্ছা, আমরা সবাই একটু স্ক্রিনটা দিকে একটু তাকাই। দেখো, এটা হচ্ছে আমাদের মেমোরাইজিং একটা শিট, মেমোরাইজিং নোট শিট। এই নোট শিটটা আমি তোমাদেরকে আপলোড করে দিচ্ছি। তোমরা দেখো, এখান থেকে একটু স্টাডি করে নিবা। যেমন ধরো, এই যে এক্সেপ্ট, এক্সেপ্ট উচ্চারণ একই রকম কিন্তু বানান ভিন্ন, আর বানান ভিন্ন বলে অর্থ ভিন্ন। মনে থাকবে, উচ্চারণ সেম, বানান ভিন্ন, বানান ভিন্ন বলে অর্থ ভিন্ন। এখানে সবগুলোই সেম টাইপের। যেমন এই যে এক্সেস, এক্সেস উচ্চারণ সেম, বানান ভিন্ন, বানান ভিন্ন বলে অর্থ ভিন্ন। ঠিক আছে, অ্যাডভাইস, অ্যাডভাইস অর্থ ভিন্ন। ঠিক আছে, সো এখানের মধ্যে আমি এই কনফিউজিং ইম্পর্টেন্ট পেয়ার অফ ওয়ার্ডস এর একটা তালিকা উপস্থাপন করেছি। তোমাদের কাজ হচ্ছে তালিকাটা পড়া। এর মধ্যে একটা খুব জনপ্রিয় একটা শব্দ আছে, যে বার্থ এবং বার্থ। বার্থ, প্রথম বার্থ হচ্ছে BERTH, বার্থ। এটাকে ট্রেনের কামরা বলা হয়। ট্রেনে ঘুমানোর জন্য যে এসি কেবিন থাকে বা নর্মাল কেবিন থাকে, কেবিনটাকে বলা হয় বার্থ, মানে নন এসি বার্থ বা এসি বার্থ। আর BIRTH, বার্থ মানে হচ্ছে জন্ম। বুঝা গেছে? আহ একদম। তো এই বিষয়টা অনেকে একটু কনফিউজড হয়ে যায় যে বার্থ মানে কি। ঠিক আছে, তো ব্রিথ এবং ব্রিথ দুইটার মধ্যে বানান ভিন্ন, বানান ভিন্ন বলে অর্থ ভিন্ন। বর্ন এবং বর্ন বানান ভিন্ন, বানান ভিন্ন বলে অর্থ ভিন্ন। বিচ, বিচ, বিচ বানান ভিন্ন, বানান ভিন্ন বলে অর্থ ভিন্ন। ঠিক আছে, সো এগুলো আমরা একটু সবাই দেখে নিব। ঠিক আছে, ওয়ার্ড চয়েসটা হচ্ছে নিজস্ব জানার জন্য, মানে এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই, এটা জাস্ট রিডিং করতে থাকবা, বারবার রিডিং করবা নিজে জানার জন্য। ঠিক আছে, কারণ অনেক সময় দেখা যায় যে এই জাতীয় শব্দগুলাই আমরা লিখিত পরীক্ষায় ভুল করে ফেলি। যে একসেপ্ট বানানটা লিখতে গিয়ে ভুল করি, তারপর অ্যাডাপ্ট, অ্যাডপ্ট বানান লিখতে গিয়ে আমরা ভুল করি। তো যে কারণে হচ্ছে আমরা অবশ্যই একটু জোর দিব আর কি, এইসব বিষয়গুলোতে আমরা একটু জোর দিব। ঠিক আছে, সো আমরা তাহলে আজকে এতটুকু পর্যন্তই আমরা রাখবো। ঠিক আছে, আর তোমাদের হচ্ছে আগামী, তাহলে আগামী রোববার, ঠিক আছে, আগামী রোববার হচ্ছে আমাদের রিভিউ টেস্ট 2 হবে। আর রিভিউ টেস্ট 2 এর সিলেবাসটা হচ্ছে, আমি আবারও বলতেছি, লেকচার নাম্বার 4, 5, 6, এবং এটার সাথে যুক্ত হবে হচ্ছে তোমার প্রিপোজিশন। তো প্রিপোজিশনের ওয়ার্ড শিটটা, মানে নোট শিটটা, প্লাস হচ্ছে এই ভোকাবুলারি, এই যে ওয়ার্ডের যে শিটটা দেখতে পাচ্ছ, পেয়ার অফ ওয়ার্ড, ওয়ার্ড চয়েসের যে শিটটা, এই দুটো শিটের পিডিএফ কপিটা আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। তোমাদের চাইলে ওখান থেকে ডাউনলোড করেও পড়তে পারো। যদি কারো মনে হয় যে না, ডাউনলোড করবা না, তুমি প্রিন্ট করবা, তাহলে তোমাদের স্থানীয় যে কোনো দোকান থেকে মানে একটা ফাইলই তো, একটু প্রিন্ট করে নিতে পারো। ঠিক আছে, ইটস আপ টু ইউ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।